যদি কেউ বলে যে প্রথম আলো ডেইলি স্টারের আর ছায়ানটের বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি, আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি, এটা সত্য। এর জন্য যদি আমরা দায় দিতে চায় দিতে পারে, ফেয়ার এনাফ, আমিও দায় নিতে রাজি আছি। তবে সাথে উদিসি আর সিবিবি জয় বাংলা করতে চাইছি, এবার হয় নাই, হবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা ইনস্টিটিউটকে অসংখ্যবার তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিছি, বলছি সংশোধিত হইতে হয় নাই। আমি প্রথম আলোর সামনে জিয়াফত করেছি, দাবি ছিল প্রথম আলোর ডেইলি স্টারের সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে, করে নাই, তাদের শয়তানি চালায় গেছে। কয়েকদিন আগে ডিসেন্ট দেখাইলো কিভাবে জামাত, বিএনপি, হেফাজত আর আওয়ামী লীগের কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা, পুরা ভাষা আলাদা, এক একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা। আওয়ামী লীগের জন্য সবচেয়ে সফট, কোনো পরিবর্তন নাই। জিয়াবতে আমাদের পিটায় তাড়ানো হইলেও সে কি উল্লাস ডেইলি স্টার আর প্রথম আলো সাংবাদিকদের। তো এটা বলে মানুষদের মনে থাকে, মনে না থাকলেও আমরা মনে করাই দেব। এখন প্রশ্ন, ছায়ানটে কেন হামলা? ছায়ানট কি গান শিখায়? না, গান না। তারাই বলে মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণ ছায়ানটের লক্ষ্য। এটা তো আওয়ামী বয়ান তৈরির সফট পাওয়ার, এটা তো জনগণ চিনে। হাসিনা পলায় গেছে, এরা তো আগে সেই কাজ করে যাচ্ছে। 2024-এ 5ই আগস্টের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কাজ করেছে এরা? করা লাগলো নি, করে নাই। 2025-এ পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই, মানে এখন নাই, সার্থক হবেই মানুষ, দেশ, এই পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র, মানে সময়টা চলে গেছে, আবার আপাচট করে ফিরে আসবে। এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না, এই কান্নাকাটি ওদের থাকবে। এই গান তো করতে আসে নাই, রাজনীতি করতে আসছে। মাইক খাবে না? আমাদের হাদিও একটা কালচারাল ফ্রন্ট করেছিল ইনকিলাব মঞ্চ, ওরা তো মাইরাই ফেললো আওয়ামী লীগের লোক। তার পাল্টা তো আপনাদেরটা ভাঙচুর হইতেই পারে, মাইনা নেন। আওয়ামী লীগ তো এতদিন একটা ভাব নিছে কি, গিলে করা পাঞ্জাবি পরবে, একটা পাশে চটি ব্যাগ থাকবে, সিথি করে চুল আঁচড়াবে, হ্যাঁ, এরপরে একটু একটু রবীন্দ্রনাথ করবে, শান্তিনিকেতনী ভাষায় বলবে, অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না। এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না, তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে, খুন করছে। এই যে ছায়ানটি, এই যে উদিচি, এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট করা। এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু, কি জানি খসরু, ভুলে গেছি, স্বাধীন খসরু, ভাবেন 54 বছর বয়স এই স্টুপিডটার। মানে আওয়ামী লীগ যে কত বড় স্টুপিড হইতে পারে, ওদের সব গেছে। মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো টেন্ডার নিয়ে আসছে, নারী অধিকার নিয়ে কথা বলবে, ওরা সংস্কৃতি কর্মী। এই যে একজন মহিলা উপদেষ্টা, তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে, এইটা তো ছাপরি বললেও হয় না, এটা দুনিয়া কোথাও নাই, এটা কোনো ক্লাসই নাই। মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে। তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে, এইটা যাতে ধরা না পড়ে, এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি, অনেক বুদ্ধিজীবী, তাত্ত্বিক, এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাইতো। আপনি অর্ধেক বুঝবেন না, আলো আধারি ভাষা, চর্যাপদের মতো, মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার। এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল। আমাদেরকে এখন যেটা করতে হবে, সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর বাংলা মানে আর এখন আর কলকাতা না, বাংলা মানেই বাংলাদেশ। এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে, মনস্তাত্ত্বিক লড়াই, সাংস্কৃতিক লড়াইয়ের জন্য। আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে, জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না, জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। তাহাদিরা আসলে মারছে কে? হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে, এটা আমার শক্ত অনুমান। প্রত্যেকটা জায়গায় ডিজিএফআই এর সিগনেচার বর্তমান। কেন কইছি? কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে। কিভাবে? একদম দেখাই দিই চোখে আঙুল দিয়া। ঘটনা ঘটে শুক্রবার 12 ডিসেম্বর দুপুরের দিকে। ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি, ভারত থেকে আসছে নাকি 80 জন শুটার বানোয়াট গল্প প্রচার করলো। কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো, আদাবরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল, তারা জামিন করাইছে বিএনপির নেতা। তারপরে কি হলো? ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে।
অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে। চিন্তা করেন, অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা। এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পোত বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করেন, তাদের সন্ধান করে লাভ নাই। মানে বুঝিছেন? যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগারগাঁও থেকে মিরপুরে যায়। পরে শাহজাহানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায়। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে 2টা মোবাইল সিম কিনে ব্যবহার করে। বাবা আমার বক্তব্য যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে, আমি ব্যানে করছি না, সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোনো তথ্য নাই। ওয়াকারের পোত বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে, তো এখন আর খুঁজে লাভ কি? ওয়াকারের পোত বালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে। এইরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন। আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, জুলকারনাইন সায়ের 100% ভুয়া তথ্য দিয়েছে। সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে। 2026-এ এসেও এই কথা বিশ্বাস করার মতো নয়। পোত বালককে বলছিল আইসে ডিবেট করতে, করে নাই। এই 3টা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পোত বালক আর ডিজিএফআই প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়ায় গেছে। এই ইন্ডিয়ার দালাল পোত বালক বাংলাদেশের জনগণের 1 নাম্বার শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তবে একটা কথা সবাইকে একটু বলি, একটু শোনেন। শহীদ ওসমান হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের হৃদয় ভারাক্রান্ত, আবেগে বিক্ষুব্ধ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংযম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা, যেন একজন জুলাই যোদ্ধার বিরচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায়। এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরোয়া এবং আত্মঘাতী, যার পরিণতি হবে গভীরভাবে ক্ষতিকর। এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না, কিন্তু তা হবে ধ্বংসাত্মক। দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের 2টা পত্রিকা জনতা হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল। পরিস্থিতির যেন আর অবনতি না হয়, মেহেরবানি করে সতর্ক থাকবেন। আমাদের তো সব কাজের দোষ। বিদেশি গণমাধ্যম চাইবে, ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙচুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে। এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য, হাদির শাহাদাত, তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যেয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। আরো দুঃখজনক হইল, গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা, দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কোনোভাবেই হাদির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না। আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং দমন নীতির বিরুদ্ধে দাঁড়াইতে না পারে, ইনসাফের পক্ষে দাঁড়াইতে না পারে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে না পারে। জুলাই যেন কলঙ্কিত হয়, মানুষ যেন ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে আবার তাদেরকেই স্বাগত জানাইতে শুরু করে যারা পতিত শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মডেলের কবজায় দেশকে আটকায় রাখবে। এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা, ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা। খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায়। আফগান পাকিস্তান সীমান্তেই দেখেন না, অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে, প্রাণ হারায়। আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায়, কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায়। অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে, দৃঢ়ভাবে, শান্তভাবে, ধৈর্যের সাথে এবং অবিলম্বে। হাদির লড়াইকে রক্ষা করার জন্য, নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ, মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে, সেই সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে।
এ ফজলুর রহমান সাহেব সাবেক ছাত্রলীগের সভাপতি, ওই যে কেন বিএনপি করে বুঝি না, ওই বিএনপির বসে রাজনীতি করেছে আওয়ামী লীগের। ওই খালেদা জিয়ার নাকি উপদেষ্টা, তো খালেদা জিয়া কি উপদেশ দেয়? ওই এইটা সাহেব, ওই যে ওইটা দেখান না, শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বানি দিছে সেটা দেখান। এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান। উনি ৩রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭১ সনে রেসকোর্স ময়দানে মিটিং করে বলল, ৬ দফার দাড়ি ক্ষমা সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপোষ করি, আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দিবেন। সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে। এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫শে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন সে। ১৯৬৬ সন থেকে ১৯৭১ সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এখানে জিয়াউর রহমান একটা সেঞ্চুরি মারছে নতুন প্লেয়ার হিসাবে। আর যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা আইসা আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যাইতো, আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে। এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শুনলেন তো, এটা বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের নেতা? আরো শুনেন কি কয়, ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই আগস্ট বিপ্লবে, ৯০% বিএনপির কর্মী। জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদীর শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী। আমি শুধু বলবো, উদাহরণ দেওয়ার জন্য, শুধু যাত্রাবাড়িতে থেকে দাউদকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল, শেষ দিন যে ১৩৭ জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রাবাড়ি, এরা কারা? এদের একজন কি ছাত্র ছিল? এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, কর্মী ছিল? না, এদের প্রায় 99% লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী, খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। কারণ হাইসানি আসিচ্ছি, এই প্রসঙ্গে আসিচ্ছি। আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে? বিএনপি নাকি আন্দোলনে ছিল না। এই যে দেখেন, তার কথা শুনেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। ৯০% বিএনপি কর্মী হয়ে গেল। আর দেখেন, ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা। সমন্বয়ক নামে ২২-২৩ বছরের ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতেছে, আর ওনার পুচ্ছে আগুন ধরে গেছে। শুনেন, এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়কের দল। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি ৪-৫টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে। আমি কেন আসছিলাম? ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে ৩টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের। কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায়। এইবার দেখেন নিজেই কি কইতেছে, যে ও নিজে, এ ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল, ওই বয়সে ৩২ জনের মারছে, যারে কইছে তারই মারছে, তার সাঙ্গপাঙ্গরা। যে শুনেন, আমরা ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই। আমি আবারও বলছি, 23 বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, আমি ইচ্ছা করলেই বলতে পারতাম, ও এরে ফেলায় দে, 16 ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ফেলায় দে। 15 জনকে গুলি করে আমার যে সৈনিকরা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, ফেলায় দিয়েছে গাঙ্গের পারে। দেখেছেন? তা মুরব্বী, আপনার কি আদৌ ডিসিদের সাথে মিটিং করে ছাত্রদের নিয়ে ইনকা বিশোদ্গার করা উচিত? ওরা বিরোচিত কাজ করেছে, দলে দলে কাতারে কাতারে জীবন দিয়া সারা দেশের মানুষের জায়গায় তুলছে, ঐক্যবদ্ধ করছে। আর আপনার এখন পৌরুষ জেগে উঠছে না, আপনি কইতেছেন কোনো কন্ট্রিবিউশন নাই। আপনি হুশে আছেন মুরব্বী? আপনি মুরব্বী মানুষ, বেশি কিছু কমু না। আপনারা করেছেন কি? ঈদের পরে আন্দোলন কইরা তো বছরের পর বছর পার করেছেন, এখন গলাত প্রচুর জোর এসেছে না? আপনাদের তো মির্জা আব্বাস কইছে ২৮শে অক্টোবর প্রাণ ভয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই, এখন পাঙ্খা গজাইছে, হিংসা হয় ছাত্রদের। আপনারা হাত মারিছেন, বুঝেছেন? 16 বছর ধরে হাত মারিছেন। ছাত্ররা পাইরা ফেলা মেরে দিচ্ছে 3 সপ্তাহে হাসিনার। ফাল পারা বন্ধ করবেন, আবার ফাল পারবেন তো পাবলিকে কলে পাইরা ফেলবে, খুব খেয়াল। এইগুলা হইতেছে বাকশালী ডিম,
বুঝছেন? বিএনপির বাসাত রাখিছে, বিএনপি তা দিচ্ছে এগুলাতে, এটা ফুটা বাকশালী চাও বাড়াবে। এবার বলেন, এই যে ভারত ঘেঁষার বাম এলিমেন্টগুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে, আর প্রমিনেন্স পাইতেছে, এত মিডিয়া কভারেজ পাইতেছে, এইখানেই আছে বিএনপির আগাম নির্বাচনের দাবির প্রশ্ন। বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম। এবার কইবেন যে কইলেই হইল, আমি কোনো অনুমান করে কথা বলি না। আপনি দেখেন বিনা সিক্রি কি কইতেছে, সে বাংলাদেশে 111-এর আগে ইন্ডিয়ান হাই কমিশনার ছিল, সে আগে নির্বাচন পরে সংস্কার, এই আইডিয়ার প্রবক্তা শুনেন, তার মুখে শুনেন। The political parties of Bangladesh are saying this to Mohammed Yunus. Elections first. The reforms are to be done only by an elected government. This is business. এইবার যে এটা ইন্ডিয়ান যে প্ল্যান, এবার বুঝিছেন? বিএনপিকে তো জবাব দিতে হবে, কেন বিনা সিক্রি তাদের দাবির পক্ষে কথা বলে। বিএনপি যে নির্বাচন করিচ্ছে, এটা কি ঠিক কাজ হচ্ছে? তার আগে প্রফেসর ইউনূসের সরকার এনে সমালোচনা করে নিয়ে এটা বলার দরকার আছে, কারণ বিএনপির এই নির্বাচন করে সিক্কর পাড়ার পিছে প্রফেসর ইউনূসের সরকারের দায় আছে। তো কেন বিএনপি নির্বাচনের দাবি তুলতে পারতেছে সেটা আলাপ করা দরকার না? আসেন করি। প্রফেসর ইউনূসের সরকার তো এমনিতে স্লো, এমন উদ্ভট ডিসিশন নিতেছে যে ডায়াপার পরে উপদেষ্টারা, পাবলিক বিরক্ত হইতেছে। দৃশ্যমান উন্নতি আছে কিন্তু তাও পাবলিক বিরক্ত হইতেছে। এই যে হাসিনা আমলে 400 টাকা কেজি কাঁচামরিচ খাওয়াইছিল না, এখন কাঁচামরিচ এখন কত 40 টাকা কেজি, তাও মানুষ বিরক্ত কেন? আমি বলছিলাম না যে ভ্যাট শূন্য করে দিতে হবে ওষুধে, নিত্য ব্যবহার্য ওষুধে, এমনভাবে নিত্য ব্যবহার্য ওষুধে কমাইতে হবে, আর লাইফস্টাইল ওষুধ মানে ভিটামিন, মিনারেল, প্রোবায়োটিক আর ধ্বজভঙ্গ সারানোর ওষুধ, এগুলোতে সরকারের ভ্যাট বাড়াই দিতে হবে, রাজস্ব যেন না কমে সরকারের। স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই প্রস্তাব নিয়ে কাজ করতেছিল, আমার প্রস্তাব গ্রহণ করছিল, তাদের ধন্যবাদ জানাই। তালিকা ফাইনাল হয়ে যাওয়ার মাত্র 2 দিন আগে ওষুধের উপরে ভ্যাট বসাই দিল অর্থ মন্ত্রণালয়। এতে নাকি সমস্যা হবে না, অর্থমন্ত্রী কইছে। আরে সমস্যা হবে কি হবে না এটা তো আমরা বুঝি। জিজ্ঞাসছিলেন আমাদেরকে সালাউদ্দিন সাহেব, আপনি আমাদের মতামত দিয়েছিলেন, রাষ্ট্রে কি আপনার বাপের তালুকদারি যে ইচ্ছা হইলো ভ্যাট বাড়াইলাম? আপনারা গালাইছিলাম, এরে ওরে কমপ্লেন করেছিলেন। নূরজাহান আপা বলে যে তুমি গালাইবা না এখন থেকে বয়স্ক মানুষকে, আমি গালি দেওয়া বন্ধ করেছি উনার রিকোয়েস্টে, আর আপনাদের পাংখা গজাইছে। নূরজাহান আপা দেখেন, এবার দেখেন, আপনার কাছে তো আমি কমিটমেন্ট দিছিলাম গালি দিব না, দেখেন আপনার মন্ত্রণালয়কে খাইলো বাম্বু। পাবলিক এখন আপনারা গালাইতেছে যে আপনি বোধহয় ওষুধের দাম বাড়াইছেন। আচ্ছা সালাউদ্দিন সাহেব, ওষুধের উপরে ভ্যাট বাড়ানোর আগে আপনার একবারের জন্য মনে হইল না যে আমি একটু স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে নিই? আমার সাথে আলাপ না করেন, আপনারা তো মানুষ বিলা মনে করেন না। হ্যাঁ বলেন, কার সাথে আলাপ করেছিলেন? আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি যত জ্ঞানী হন, যত পাস দেন, যত পিএইচডি করেন, আপনি তো হেলথের বুঝেন, কিছুই বুঝেন না। আপনি তো ডিসিশন কেন নিজে নিজে নেন? বুঝান তো সাউদ্দিন সাহেব, আপনি কথা কইবেন, স্টেক হোল্ডারদের সাথে কথা কইবেন, আমার সাথে কোন বা যার সাথে কোন কথা বলে কনভিন্স করবেন কেন আপনি ভ্যাট বাড়াইছেন ওষুধের উপরে। আমার সাথে কথা কইতে চাইলে মোস্ট ওয়েলকাম, আগে কনভিন্স করবেন, তারপরে ওষুধের উপরে ভ্যাট বাড়াইবেন। আমি বলে আগুন জ্বালাই দেবো, জান কালা কালা করে দেবো আপনার। আমি প্যারিসে থাকলেও ঢাকার রাস্তায় আমি লাখো জনতা নামাইতে পারবো। ওষুধের উপরে ভ্যাট বন্ধ, ফুল স্টপ, 1 পয়সা ভ্যাট বাড়াবেন না। এবার আসেন বিএনপির নির্বাচনের প্রশ্ন। আচ্ছা বিএনপি ভাইরা, আপনারা যে নির্বাচন করছেন, ইকোনমির অবস্থা জানেন? ইকোনমি যে জয় বাংলা হয়ে আছে সেটা জানেন? খবরই তো নাই। অর্থনীতির অবস্থা নিয়ে ভিডিও আসবি, আমি ভয় পাইতে চাই নাই, তাই এটা নিয়ে কিছু বলি নাই। আপনারা বলাইতেছে, আপনারা না বললে আপনারা বুঝবেন না কিসের মধ্যে ল্যান্ড করতে যাইতেছেন। এর মধ্যে রাষ্ট্র ক্ষমতা যাবেন, পারবেন না তো চালাইতে, দেশই চালাইতে পারবেন না, টাকা নাই তো। আর আপনারা কি তৈরি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্যে? আপনার ছায়ামন্ত্রী সভা কই? রাষ্ট্রপ্রধান কে হবে? এইসব কি দেশবাসীর জানা উচিত না? এই যে 5 মাসে বেশি গেল, এই সময় অন্তঃসার শূন্য বক্তিমা ছাড়া আর কি দিচ্ছেন? সরকারের নাকি সাহায্য করবেন, কি ভালো সাহায্য করেছেন? এই যে ইন্ডিয়ান ডিসইনফরমেশন ক্যাম্পেইন কিছু করেছেন, এটার মোকাবেলা দল হিসেবে তো আপনার সক্ষমতা দেখতে চাই আমরা। আপনাদের তো খাইয়া ফেলবে ইন্ডিয়া। এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন, ইন্ডিয়া ঝামেলা দিবে না। যেই মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবায়ন করতে যাবেন, তখন দেখবেন ওইসব প্রতিশ্রুতির চাঙ্গে তুইলা কোমর বেঁধে নামবে আপনার বিরুদ্ধে। এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন, পাবলিকে ছাড়বে, আপনাদেরকে ছাড়বে না। আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে। এই যে 31 দফা দিচ্ছেন, পুরাই তো বুলশিট। একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, মনে কিছু কইলেন না, আপনাদের কইলে তো আবার মনে কিছু করেন। বিএনপির 31 দফার 25 আর 26 দফা আছে স্বাস্থ্য নিয়ে কথা। দেখি আমি পড়ে দেখি, স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য এবং বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সার্বজনীন করা হবে, মানে সার্বজনীন স্বাস্থ্যসেবা করা হবে। স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে। জাতীয় বাজারে স্বাস্থ্য খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করা হবে। আপনার কি জানা আছে NHS এর যুক্তরাষ্ট্রের মডেলটা কি? এটা বাংলাদেশের জন্য আসলে উপযুক্ত কিনা? আপনার কোনো ক্রিটিক্যাল সেন্স আছে? আসেন এটা বুঝে দেখি।
এনএইচএস এর মডেল বাংলাদেশে চলবে না। এর কারণগুলো হইলো, একটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। এনএইচএস এর মডেলটি এটা অর্থায়ন করার জন্য একটা শক্তিশালী এবং ধারাবাহিক রাজস্ব ব্যবস্থা প্রয়োজন। থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে কর আদায়ের হার খুব কম এবং অর্থনৈতিক অবকাঠামো খুব দুর্বল, ফলে এটা সম্পূর্ণরূপে সরকারি স্বাস্থ্যসেবা চালু করার জন্য যে অর্থ দরকার তা সরবরাহ করা সম্ভব না। জিডিপির 5% বরাদ্দ করবেন। ইউকের কত পার্সেন্ট আছে জিডিপির আপনি জানেন? প্রায় 12% জিডিপির। তা আপনি কেমনি করবেন বললেই হইলো। আপনি ওইদিকে বলতেছেন 5% আর বলতেছেন ইউকের মতো করবেন। বা আপনার কাপড় এতটুকু, আপনি সামনে ডাকবেন না পিছের ফুটা ডাকবেন সেটাই তো ঠিক করতে পারেননি। আপনি তো সামনে ডাকলে পিছের ফাঁকা হয়ে থাকবে। এনএইচএস এর পরিচালনার জন্য একটা দক্ষ প্রশাসনিক কাঠামো দরকার। এটা বাংলাদেশের আছে? ইনস্টিটিউশনাল কোনো স্ট্রেংথ আছে বাংলাদেশের? কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য যে ধরনের দক্ষতা দরকার সেটা তো বাংলাদেশের নাই। এবং আমাদের স্বাস্থ্যের যে প্রায়োরিটি এবং রোগের প্রকৃতি এবং প্রায়োরিটি একরকম না। এনএইচএস এখানে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, ক্যান্সার এগুলোকে প্রাধান্য দেয় সিস্টেমটা বানানো হয়েছে। আর আমাদের মতো দেশে এটা কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক রোগ এগুলো বেশি। ডেঙ্গু, ম্যালেরিয়া, অপুষ্টি, ডায়রিয়া, টাইফয়েড এগুলো বড় সমস্যা। আপনি যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য, ওইটা প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার এনএইচএস এর প্রায়োরিটি না। তো দুইটা একই সাথে করবেন, আবার বাজেট দেবেন 5%, কেমনে করবেন? পারবেনই না। আপনার 5 লাইনের একটা হেলথ স্ট্র্যাটেজি করতে গেলে পুরাই ভুল করেন, তো রাষ্ট্র চালাইবেন কেমনে? আমরা অনেকে বলে যে আমি কেন বিএনপির সমালোচনা করি, কেন জামাতের সমালোচনা করি না। আরে বাবা, এই কথা আওয়ামী লীগেররা বলতো হাসিনার আমলে, কেন বিএনপির সমালোচনা করি না, আওয়ামী লীগের সমালোচনা করি। আমি সেই সময় কইছি বিএনপি ক্ষমতায় আসুক, আমি ঠিকই সমালোচনা করব। জামাত তো ক্ষমতায় আসিচ্ছে না, তো আমার সমালোচনা করার দরকার কি ওর? ও তো রাষ্ট্র ক্ষমতায় বসিচ্ছে না। কিছু মানুষ আছে যারা সবসময় সরকারি দল করে, আর আমি সবসময় বিরোধী দল করব। কারণ রাজনৈতিক দলগুলো কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না, আপনারাও করবেন না। আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে। আপনার নেতারা ইন্ডিয়ান ন্যারেটিভ বলতে থাকবে, মুজিব বন্দনা করতে থাকবে, 72-এর সংবিধান করতে কান্দে বুক বাসাবে, আর আমাকে জিন্দাবাদ দিতে হবে আপনাদের নামে। এই আবদার কেন? আমি কি আপনাদের চাকরি করি নাকি আপনাদের দল করি? হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মিত্র আছিলেন, আমার অনেক অ্যাক্টিভিজম আপনার পক্ষে গেছে, তাই বলে তো এটা মনে করা ঠিক না যে আমি আপনাদের দল করি। সরকার গঠন করতে না করতে দলের সমালোচনা সহ্য করতে পারতেছেন না, তো সরকার করলে কি করবেন? স্যাম্পল তো এখনই দেখাইতেছেন, তাই না? যাই হোক, আপনাদের জন্য আগামী দিনের একটা বার্তা দিই, সেটা মন দিয়ে শুনেন ভাইরা। বাংলাদেশের অসংখ্য সমস্যা, তার কোনো কুইক ফিক্স নাই। আপনার হাতে কোনো ম্যাজিক নাই, প্রফেসর ইউনূসের হাতেও কোনো ম্যাজিক নাই। আপনি ক্ষমতায় যাবেন আর অজনপ্রিয় হবেনই। জান লড়াই দিয়ে কাজ করলেও অজনপ্রিয় হবেন। প্রফেসর ইউনূসের সরকারি কি প্রমাণ না? কি বিশাল জনপ্রিয়তা নিয়ে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ক্ষমতা নিল আর বেড়াচেরা করে ফেললো কয়েক মাসের মধ্যেই। কেউ তো করাপশন করেনি, তারপরেও বেড়াচেরা করে ফেললো। কোনো করাপশনের অভিযোগ নাই। ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতেই দেবে না রাষ্ট্র হিসাবে, এটাই ভারতের বাংলাদেশ নীতি। বাংলাদেশে ক্ষমতাবানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতায় থেকেও সাধারণ নিম্নবিত্তের জীবন জড়াই ধরতে পারবেন, ওটা কাটাইতে পারবেন, সাধারণ মানুষের মধ্যে থাকবেন, সাধারণ মানুষের সাথে মিশবেন, খুব সাধারণ খাবেন, সাধারণ কাপড় পরবেন, আমজনতার সাথে মিশে যেতে পারবেন, তখনই আপনি জনপ্রিয় হবেন। আপনি যেটা পারবেন না, আপনি তো প্যাপু বাঁশি বাজায় গাড়ি নিয়ে যাবেন, গাড়ি ছাড়া চলবে না, পিছে গার্ড থাকবে, মন্ত্রীর বাসা ছাড়া থাকতে পারবেন না। তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিয়ে যাইতে হবে, আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে। ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই। হ্যাঁ, ইউটিউবাররা আমজনতার আরও বেশি পছন্দের মানুষ হইয়া উঠতে থাকবে, এইটা ঠেকাইতে পারবেন না। হুদাই ট্রাই করেন না। আপনার দলের বাম, আওয়ামী লীগ আর 72-এর সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান। আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে। আমরা তো জনগণের পক্ষ ছাড়বো না। আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না, আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না। জনগণের কথা আমরা বলতেই থাকবো, আমরা জনগণের কণ্ঠস্বর হইয়া থাকবো। তারপরে একদিন দেখবেন এই জনতা আবার জাগিছে, আর সেই নবজাগ্রত জনতার পিছে পিছে আছে এই 2 পয়সার ইউটিউবাররা। এই জিনিস যদি দেখতে না চান, তার বদলে আপনারা জায়গা ওঠেন, জনতার শক্তিকে ধারণ করেন, জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেন, দেশ এবং জাতি উপকৃত হবে। ইনকিলাব জিন্দাবাদ।